নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে কেউটে ও ব্যাঙেরা গল্পটি। পশ্চিম দেশে বরুণ নামে এক পাহাড় ছিল। সেই পাহাড়ের কাছে এক জায়গায় বাস করত এক কেউটে। তার নাম মন্দবিষ। বয়স হয়ে যাওয়ায় সেই কেউটে আগের মতো আর দৌড়ঝাঁপ করে শিকার ধরতে পারত না। তাই একরকম অনাহারেই তার দিন কাটত। খিদের কষ্ট সইতে না পেরে একদিন সে সহজে শিকার ধরার এক ফন্দি এঁটে ধীরে ধীরে গিয়ে হাজির হলো এক ঝিলের ধারে। সেই ঝিলে বাস করত অনেক ব্যাঙ। হাঁটা চলার পথে অনেকবারই তার চোখে পড়েছে, কিন্তু শরীরে শক্তি ছিল না বলে কখনো তাদের বাগাবার চেষ্টা করেনি। আজও সে ঝিলের পাড়ে চুপচাপ মরার মতো পড়ে রইল। একটা ব্যাঙ ছিল জলে শাপলা পাতার তলায়। হঠাৎ তার চোখ পড়ে গেল মন্দবিষের ওপর। অনেকক্ষণ সাপটাকে একভাবে পড়ে থাকতে দেখে তার মনে খটকা লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে এসে একটু তফাতে থেকে ডেকে জিজ্ঞেস করলো, কি হলো মামা, আজ যে চলন বলন নেই, অমন মরার মতো পড়ে আছো কেন? কেউটে কোনো মতে ঘাট তুলে বলল, আর বলো কেন ভাগ্নে, সবই কপালের দোষ। আমার খাওয়া দাওয়া ঘুচে গেছে। আজ সন্ধ্যের মুখে খাবারের খোঁজে বেরিয়ে একটা ব্যাঙ দেখে তাকে ধরবার জন্য তাক করেছি। অমনি ব্যাঙটা আমাকে দেখে ভয় পেয়ে কাছেই ব্রাহ্মণরা বসে বেদপাঠ করছিল, তাদের মধ্যে ঢুকে কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। তারপর হ্রদের জলে এক ব্রাহ্মণের ছেলের পায়ের বুড়ো আঙ্গুলটি অবিকল ব্যাঙের মতো দেখে গিয়ে কামড়ে ধরলাম। সঙ্গে সঙ্গে মারা গেল ছেলেটা। তার বাবা তখন ছেলের শোকে আমাকে অভিশাপ দিয়ে বলল, আমার ছেলে কোনো দোষ করেনি, তবু তুই তাকে কামড়ে মারলি। এই অপরাধে আমার শাপে এখন থেকে তুই ব্যাঙেদের বাহন হবি। তাদের দয়ায় তুই জীবন ধারণ করবি। তাই তোমাদের বাহন হতে আমি এখানে এসেছি। তোমরা সবাই মিলে চলে এসো, তোমাদের ফোনার উপরে তুলে বেরিয়ে বেড়াবো। এই কথা শুনে তক্ষুনি সেই ব্যাঙ গিয়ে জলার অন্য ব্যাঙেদের কথাটা জানালো। শুনে তারা সকলে মিলে হাজির হলো তাদের রাজা জলপাদের কাছে। তাকে জানালো সব কথা। শুনে অবাক হয়ে জলপাদ তার মন্ত্রীদের ডেকে বলল, এ তো ভারী অদ্ভুত কথা শুনছি, চলো তো হে, দেখে আসি কি ব্যাপার। সকলকে সঙ্গে নিয়ে ব্যাঙরাজ জলপাদ হুড়মুড়িয়ে উঠে এলো জল থেকে। মন্দবিষের কাছাকাছি গিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরে সে বলল, ওহে, তুমি নাকি আমাদের বাহন হবে, সত্যি নাকি? মন্দবিষ তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। বলল, আমাকে দেখেও কি বুঝতে পারছো না? এগিয়ে এসো, সবাই মিলে আমার ফোনার উপরে উঠে বসো। সেই কথা শুনে ব্যাঙের দলের মধ্যে তো হুড়োহুড়ি পড়ে গেল, কে আগে সাপের ফোনায় চড়বে। জলপাদ নিজে আগে চড়ে বসল, তার পেছনে উঠল তার মন্ত্রীরা, তারপর বাকিদের মধ্যে যে বড় সে আগে। এইভাবে মন্দবিষের ঘাড়ে পিঠে চেপে বসল। একটা ব্যাঙ যখন আর বাইরে রইল না, তখন মন্দবিষ মনের আনন্দ মনে চেপে চলতে শুরু করলো। ব্যাঙেদের খুশি করবার জন্য এঁকে বেঁকে নানা কায়দায় ঝিলের ধার ধরে ঘুরতে লাগলো। ফোনার ওপর থেকে জলপাত মনের আনন্দে বলতে লাগলো, মানুষেরা দেখেছি হাতিতে চড়ে, ঘোড়ায় চড়ে, আমরা চড়েছি কেউটের ফোনার উপরে। আজ থেকে কেউটে আমাদের বাহন হলো। তাই শুনে মন্দবিষ মন্দ মন্দ হাসতে লাগলো। সেই দিনটা ভালোই ভালোই কাটলো। পরের দিন আবার মন্দবিষ ঝিলের ধারে এসে ব্যাঙেদের ডাকলো। তার ডাক শুনে জলপাদ তার দলবল নিয়ে এসে
আগের দিনের মতো কেউটের ফোনায় চড়ে বসল। মন্দবিশও তাদের নিয়ে চলতে শুরু করলো। কিন্তু আজ তার গতি আগের দিনের মতো নয়। কেমন যেন ঝিমোনো ভাব, যেন চলতে তার খুব কষ্ট হচ্ছে। জলপাত ফোনার ওপর থেকে চেঁচিয়ে বলল, ভাই মন্দবিশ, আজ তো আগের দিনের মতো ভালো করে বইছ না। মন্দবিশ বলল, মহারাজ, পেটে কিছু পড়েনি, তাই আজ আর বইবার শক্তি পাচ্ছি না। জলপাত বলল, সে কথা তো আগে বলতে হয়, নিচেই কষ্ট পাচ্ছ তুমি। গোটা কতক ছোট ব্যাঙ ধরে খেয়ে নাও না কেন, শরীরে শক্তি পাবে। মন্দবিশ বলল, বামনের সাপ দেখছি অক্ষরে অক্ষরে ফুলে গেল। সে বলেছিল ব্যাঙেদের দয়ায় জীবন ধারণ করব। এই যে তুমি এখন ছোট ব্যাঙদের ধরে খাওয়ার অনুমতি দিলে দয়া করে, তাতে আমার খাওয়ার চিন্তা ঘুচল। কথা শেষ করেই মন্দবিশ টপাটপ ব্যাঙ মুখে পুড়তে লাগলো। এইভাবেই চলতে লাগলো দিন। ভরপেট খাবার পেয়ে অল্প দিনেই মন্দবিশের চেহারা পাল্টে গেল। তার শক্তিও অনেক বাড়ল। ব্যাঙরাজ জলপাত কেউটে মন্দবিশের মতলব কিছুই আঁচ করতে পারে না। তার মিথ্যা গল্পে ভুলে বোকা হয়ে আছে। আর দিনে দিনে তার দলে ব্যাঙের সংখ্যা কমতে লাগলো। একদিন মন্দবিশ ব্যাঙেদের বয়ে নিয়ে চলেছে। এমন সময় পথের মাঝে প্রকাণ্ড একটা কেউটের সঙ্গে তার মুখোমুখি দেখা। সারা গা জুড়ে, এমনকি ফোনার উপরে পর্যন্ত ব্যাঙে ব্যাঙে বোঝাই হয়ে মন্দবিশকে চলতে দেখে সে তো অবাক। বলল, ভায়া, এসব কি দেখছি? আমাদের যারা খাদ্য তাদের তুমি মাথায় চাপিয়ে বয়ে বেড়াচ্ছ? এমন অদ্ভুত কাণ্ডের মানে তো কিছু বুঝছি না। মন্দবিশ হেসে বলল, ভায়া, যা বুঝবার বুঝে নাও। ধৈর্য ধরে দিন গুনে চলেছি। কি বলবো, আগে জানতাম না যে এক এক রকম ব্যাঙের এক এক রকম সোয়াদ। সে কথা শুনে কেউটে মুচকি হেসে চলে গেল। এদিকে মন্দবিশের কথাটা কানে যেতে খটকা লাগলো জলপাদের মনে। সে বলল, ভাই মন্দবিশ, তুমি এ কিরকম কথা বললে? আমার তো ভালো ঠেকছে না মোটে। মন্দবিশ তাড়াতাড়ি বলে উঠল, আরে ও কিছু না, বুঝতে পারছো না, জাত ভাই তো, তাই মান রাখতে একটা কিছু বলে তাড়িয়ে দিলাম। এইভাবেই তার সাজানো কথায় ভুলে রইল জলপাত। কেউটের বদমতলব কিছুই বুঝতে পারল না সে। এমনি করে একদিন ঝিলের ব্যাঙের বংশ একে একে মন্দবিশের পেটে চালান হয়ে গেল। ব্যাঙ বলতে একটিও সেখানে বাকি রইল না। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।